বাড়িতে কারো সুগার ধরা পড়েছে, তার মানে সারা জীবন খালি মুঠো মুঠো ওষুধ খেতে হবে আর মিষ্টি আলু এইসব খাওয়া একেবারেই বন্ধ। কিন্তু তারপরেও সুগার নিয়ন্ত্রণে আসছে না, তাই তো? নাকি এটা খালি স্ট্রেস বা নিজেদের লাইফস্টাইলের গাফিলতি? আমরা আজকে জানবো এমন একটা চিকিৎসার ব্যাপারে যা আপনাদের শরীরকে ভিতর থেকে সুস্থ হতে সাহায্য করবে। আজ আমাদের মূল আলোচনার বিষয় ব্লাড সুগার নিয়ন্ত্রণে হোমিওপ্যাথির ভূমিকা। এই বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনায় রয়েছেন অভিজ্ঞ ডাক্তার রথীন্দ্রনাথ চক্রবর্তী। স্যার, আপনাকে স্বাগত জানাই হেলথ আম্পায়ারে। থ্যাংক ইউ। ডাক্তারবাবু, সুগার বা ডায়াবেটিস বর্তমানে তো ঘরে ঘরে। আমরা জানি এটি একটি লাইফস্টাইল ডিজিজ। হোমিওপ্যাথি এই সুগার নিয়ন্ত্রণে ঠিক কোন দৃষ্টিভঙ্গিতে দেখে? অবশ্যই এটা লাইফস্টাইল ডিসঅর্ডার, কিন্তু শুধু লাইফস্টাইল ডিসঅর্ডার নয়, অনেকগুলো দিক আছে। ডায়াবেটিসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, একটা ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস কিন্তু সুগার রিলেটেড আদৌ নয়, এটা পুরোটাই দাঁড়িয়ে আছে তার থার্স্ট সেন্টার, ব্রেনের যে থার্স্ট সেন্টার সেটার গণ্ডগোল, প্রচুর জল তেষ্টা এবং প্রচুর ইউরিন। এটা একটা টাইপ অফ ডায়াবেটিস যেটা সাধারণত রেয়ার, খুব বেশি পাওয়া যায় না। হাইপোথ্যালামাস বা পিটুইটারি থেকে এডিএইচ, ভ্যাসোপ্রেসিন এই জাতীয় যে মানে ডাইউরেটিক যে ব্যালেন্স শরীরের, সেই সিক্রেশনগুলো প্রপারলি না হওয়ার কারণে এই ঘটনাটা ঘটে। সঙ্গে আরও অনেক ফ্যাক্টর রয়েছে। এটা গেল ইনসিপিটাসের দিক। আর একটা রয়েছে ডায়াবেটিস মেলিটাস, যেটা সুগার রিলেটেড। এটাকে টাইপ 1 টাইপ 2 দুটো ভাগে ভাগ করা যায়, যেখানে শরীরে ইনসুলিন আদৌ সিক্রেট হচ্ছে না বা খুব অল্প পরিমাণে তৈরি হচ্ছে, এটা হচ্ছে টাইপ 1। আর টাইপ 2 ডায়াবেটিস যেটা, সেটা হচ্ছে ইনসুলিন হয়তো অল্প পরিমাণে হচ্ছে, কিন্তু কোষের মধ্যে গিয়ে সে তার কাজটা করতে পারছে না, ফলে মানে ইনসুলিন রেজিস্ট্যান্স একটা তৈরি হচ্ছে এবং ব্লাডে রক্ত শর্করা বেড়ে থাকছে। এইটা হচ্ছে মোটামুটিভাবে সুগার সম্পর্কে একটা ভাগ করে দিলাম। সুগারগুলো এইরকম। কজ, জেনেটিক্যাল কজ যেমন আছে, লাইফস্টাইল যেমন আছে, মেন্টাল কজ আছে, এনভায়রনমেন্টাল কজ আছে, ফুড হ্যাবিট আছে, ল্যাক অফ এক্সারসাইজ, এরকম আরও অনেক কজ আছে। স্যার, হোমিওপ্যাথির কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট আছে, বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে? বয়স্ক রোগী কেন, সমস্ত রোগীর ক্ষেত্রেই পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই আছে। যার ক্রিয়া আছে তার প্রতিক্রিয়া অবশ্যই থাকবে। যদি ওষুধ সঠিকভাবে সিলেকশন না করা হয় এবং যদি খুব লার্জ ডোজে রিপিটেডলি একই মেডিসিন ব্যবহার করা হয়, তার অবশ্যই সাইড এফেক্ট থাকবে। হোমিওপ্যাথির সাইড এফেক্ট নেই, এটা একটা মিথ, একটা ভুল ধারণা। হোমিওপ্যাথি যদি প্রপারলি প্রেসক্রাইব না হয় তাহলে সাইড এফেক্ট থাকবে। আমরা এখন প্রচুর হোমিওপ্যাথি, ওরা বলছে, ওগুলোকে এক্সাক্ট টার্মটা মনে পড়ছে না, কতগুলো মেডিসিন যারা মানে কম্বাইন্ড মেডিসিন, অনেকগুলো মেডিসিন একসঙ্গে ব্যবহার, পেটেন্টেড মেডিসিন বলছে। আদৌ কোথার থেকে পেটেন্ট নেওয়া হয়েছে ভগবান জানে। পেটেন্টেড মেডিসিন, এটা সুগারের, এটা অস্টিওআর্থারাইটিসের, এটা মাথা ব্যথার, এটা এর, এটা তার, এরকমভাবে বহু মেডিসিন বাজারে এখন পাওয়া যায় এবং মানুষ তাই খাচ্ছে এবং তাতে তারা তুরন্ত কিছু এফেক্ট পাচ্ছে, ইমিডিয়েট রিলিফ পাচ্ছে, তাই ভাবছে এটা একটা দারুণ জিনিস। দেখা যায় ওই মেডিসিনগুলোর মধ্যে একসঙ্গে অন্তত 7-8টা মেডিসিন মেশানো আছে, যেগুলো ওই পার্টিকুলার ডিজিজ ওরিয়েন্টেড ট্রিটমেন্ট করতে ব্যবহার হয় এবং তার ফল যেটা, সেটা হচ্ছে কোনো একটা মেডিসিন কাজ করবে, বাকিগুলো সাইড এফেক্ট দেবেই দেবে। যেমন রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যে ব্যথার ওষুধ একটা খেলেই কমে যায়, বড় বড় এনএসএআইডি ফেল করছে, যে হোমিওপ্যাথি ওষুধ ব্যথার ওষুধে সেরে যাচ্ছে। পরবর্তী পর্যায়ে দেখা গেছে ওর মধ্যে স্টেরয়েড রয়েছে। অ্যাকচুয়াল ব্যাপার যেটা, এটা ব্যবসায়িক দিক থেকে কিছু অসাধু ব্যবসায়ী হোমিওপ্যাথির বদনাম এভাবে তৈরি করছে, কিন্তু পিওর হোমিওপ্যাথিতে কোনো রকম স্টেরয়েড ব্যবহার নেই এবং তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। যদি ঠিকভাবে সিঙ্গেল প্রেসক্রিপশন একজন মানুষের জন্য একটি মেডিসিন দেওয়া হয় তবে, আদারওয়াইজ সাইড এফেক্ট থাকবে। কিছু কিছু ক্ষেত্রে যেমন সাপোর্ট দিতে হয়,
দেখা যাচ্ছে যে কোনো একটা পেশেন্টের হয়তো ক্যালকেরিয়া কার্ব এরকম একটা কিছু মেডিসিন এসছে, যেটার সঙ্গে অনেক ডাক্তার নেট্রাম ফসফিক্সেক্স দিয়ে থাকেন। নেট্রাম ফসফিক্সেক্স যেটা করে অ্যাসিডিটিটাকে ইমিডিয়েট রিলিভ করতে সাহায্য করে। ব্যাপারটা সেটা হচ্ছে বায়োকেমিক মেডিসিনগুলো যেহেতু ক্রুড ফর্মে থাকে এবং এগুলো শরীরে বেশিক্ষণ থাকে না, থ্রু ইউরিন বেরিয়ে যায়, এগুলো সেই অর্থে কোনো সাইড এফেক্ট করে না। কিন্তু এই যে 1M, 10M, 50M এই ধরনের মেডিসিন রিপিটেড ডোজ দীর্ঘদিন চলছে, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই পার্মানেন্ট ড্যামেজ হওয়াটা স্বাভাবিক। কারণ এখনকার রিসার্চ কিন্তু পরিষ্কার দেখাচ্ছে হোমিওপ্যাথি জেনেটিক্যাল চেঞ্জ আনতে সক্ষম। ডাক্তারবাবু, মিষ্টি খেলেই কি সুগার বাড়ে, নাকি এতে মানসিক চাপেরও একটা বড় ভূমিকা আছে? অ্যাকচুয়ালি মিষ্টি খেলেই সুগার বাড়ে এটা সঠিক নয়। আমার মজার কথা বলি, আমার এরকম পেশেন্টও আছে যার অ্যালোপ্যাথি খেয়ে খেয়ে সুগার ফল করছিল, তাকে আমি বলেছি রোজ রাত্রে একটা করে রসগোল্লা খাবেন। এবং আর একটা কথা যেটা বলা হয়, বেশিরভাগ পেশেন্টের একটা ধারণা যে রুটি খেলে ভালো, ভাত খেলে সমস্যা, এটা একেবারেই সঠিক নয়। সুগারের ক্ষেত্রে ভাত সমপরিমাণ, রুটিতে যে পরিমাণ গ্লুকোজ বেরোবে ভাতের ক্ষেত্রেও যা বেরোবে রুটির ক্ষেত্রেও তাই বেরোবে। কাজে ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতে হবে, প্রপার টাইমে খেতে হবে, প্রপার টাইমে ঘুমোতে হবে। অর্থাৎ রেগুলার লাঞ্চের টাইমটা যদি একটা হয় তো একটাই হওয়া উচিত, আজ একটা কাল তিনটে, তাহলে বডি তার ব্যালেন্স হারাবে এবং ইমব্যালেন্সের ফলেই সুগার তৈরি হবে বা সুগার বেড়ে যাবে। যদি কেউ 3 আওয়ারলি 6 টাইমস টু ইট এটা মেনটেন করে, 3 ঘন্টা অন্তর সারাদিনে 6 বার খাওয়া, খালি পেটে না থাকা, কোনো রকম ফাস্টিংয়ের দিকে না যাওয়া, মিনিমাম 4 লিটার মানে অ্যাকর্ডিং টু বডি ওয়েট, যা বডি ওয়েট ইন্টু 75 যত হবে সেই ml পরিমাণ ফ্লুইড ইনটেক হওয়া উচিত একজন পার্সনের। এবার তার মধ্যে ডাল, চা ইত্যাদি ইত্যাদিতে খানিকটা বাদ যাবে। অ্যাপ্রক্সিমেটলি 4 লিটার একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে জল খাওয়া উচিত। এই ধরনের জল খাওয়া, যেখানে আমরা বসবাস করছি, যে জায়গায় আমরা আছি, সেখানকার যা ফুড হ্যাবিট, অর্থাৎ আমার বাপ ঠাকুরদা যা খেয়ে এসছে, আমি যদি সেইগুলো খাই তাহলে আমার এত রোগের কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমি যদি চিয়া সিড, হ্যানা ত্যানা হাবিজাবি নতুন নতুন জিনিস খাই, নতুন নতুন রোগের উপক্রম আমার উপর হবে। যতটা সম্ভব আমি যেখানে বাস করি সেখানকার সিজনাল এবং রিজিওনাল যে ফ্রুটসগুলো, সেগুলো খাওয়া উচিত। আমি এখানে বসে রোজ ড্রাই ফ্রুট খেলাম, আমি তো আফগানিস্তানে থাকি না, কাজে ড্রাই ফ্রুট আমার উপকারের থেকে অপকারও বেশি করতে পারে, সম্ভাবনা থাকবে। ড্রাই ফ্রুটে HDL আছে, ভেরি গুড, কিন্তু আমাদের এখানকার সর্ষের তেল অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যদি পিওর সর্ষের তেল হয় তাহলে তার চেয়ে ভালো রান্নার তেল আর হয় না। আর বেস্ট অয়েল হচ্ছে কোকোনাট অয়েল, যেটা আমাদের হ্যাবিটে নেই, দক্ষিণ ভারতীয়রা খায়। কিন্তু কোকোনাট অয়েল যদি পিওর হয়, অলমোস্ট সেম উইথ দ্য মাদার্স মিল্ক, এতটাই ভালো। একটা বাচ্চাকে মাদার্স মিল্ক দিতে পারছে না, সেক্ষেত্রে যদি কোকোনাট অয়েল খাওয়ানো হয়, সেটাও তার জন্য প্রয়োজনীয় সমস্ত সাপোর্টিভ ইনগ্রেডিয়েন্টস পেয়ে যাবে। এটাই আমি বলতে চাইছি যে ফুড হ্যাবিট, লাইফস্টাইল আর মানসিক চাপ একটা বিরাট বড় বিষয়। মানসিক চাপ সবসময় যদি স্ট্রেস হরমোন শরীর থেকে বেরোতে আরম্ভ করে, তাহলে স্ট্রেস বেশি হলে স্ট্রেস রিলিভার দিতে হবে, আদারওয়াইজ বিভিন্ন ডিজিজ তৈরি হবে শরীরে। প্রভু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে পুরো বিষয়টা এত ভালোভাবে বুঝিয়ে বলার জন্য। তোমাদেরকেও ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। সুগার মানেই জীবন শেষ নয়। হাসি খুশি থাকুন, সঠিক চিকিৎসা বেছে নিন এবং আপনার শরীরকে আবার সাধারণ মতো জীবনযাপন করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আমাদের চ্যানেল হেলথ আম্পায়ারকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।